স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে। গত পর্বে আমরা দেখেছিলাম মহিম আর সুরেশের এক অদ্ভুত বন্ধুত্বের টানাপোড়েন। মহিমের দারিদ্র্য আর স্থির গাম্ভীর্যের বিপরীতে সুরেশের অস্থির আভিজাত্য এক চরম সংঘাতের সৃষ্টি করেছিল। কিন্তু পটলডাঙা সে ব্রাহ্ম বাড়িতে অচলার সঙ্গে সুরেশের এক মুহূর্তের আলাপ সব হিসেব ওলটপালট করে দেয়। সুরেশের মনে জন্ম নেয় এক নতুন মোহ, আর মহিমের মৌনতা সেই রহস্যকে করে তোলে আরো গভীর। আজ আমরা প্রবেশ করছি আমাদের পাঠিত প্রথম উপন্যাস গৃহদাহের দ্বিতীয় পর্বে। সুরেশ কি পারবে তার বন্ধুত্বের মর্যাদা রাখতে, নাকি অচলার প্রতি গড়ে ওঠা এই তীব্র আকর্ষণ তাকে এক নিষিদ্ধ পথে ঠেলে দেবে? মহিমের গোপন করা সত্যগুলো কি এবার একে একে সামনে আসবে? জানতে হলে চলুন আজ পা রাখি সম্পর্কের পরবর্তী বাঁকে। শুরু হচ্ছে দহনের নতুন অধ্যায়, শুরু হচ্ছে গৃহদাহ দ্বিতীয় পর্ব। সুরেশ মনে মনে অসংশয়ে অনুভব করিতেছিল যে কথাটা মহিম যেমন করিয়াই উড়াইয়া দিক, সে তাহারই একান্ত অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়াই এতদিন অচলার সহিত দেখা করিতে পারে নাই। সে যত ভালোই বাসুক, এখন পর্যন্ত সে একটা ব্রাহ্ম মেয়ের কাছে তাহার শৈশবের বন্ধুকে খাটো করিতে পারে না। এমন কথা কাল শুনিলেও সুরেশের বুকখানা গর্বে 10 হাত ফুলিয়া উঠিত। আজ কিন্তু তাহার নির্জন শয্যায় এ চিন্তা তাহাকে লেশ মাত্র আনন্দ দিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল, একদিন না একদিন হাসি গল্পে উপহাসে পরিহাসে বিচিত্র হইয়া সমস্ত কথা অচলার কানে উঠিবে। সেদিন সুখের ক্রোড়ে বসিয়া সে তাহার স্বামীর এই অপদার্থ বন্ধুটার নিষ্ফল ঈর্ষার কোনো তাৎপর্যই খুঁজিয়া পাইবে না। অথচ হাসির ছলেও সে স্বল্পভাষিনী কোনোদিন কোনো প্রশ্নই তাহাকে করিবে না। হয়তোবা শুধু মনে একটুখানি হাসিয়া বলিবে, এই লোকটা বন্ধুত্বের অতি অভিমানে কত পণ্ডশ্রমই না করিয়াছে, ব্যর্থ আক্রোশে কত অন্তর্দাহেই না জ্বলিয়া পুড়িয়া মরিয়াছে। রাত্রে তাহার সুনিদ্রা হইল না। যতবার ঘুম ভাঙিল ততবারই এই সকল তিক্ত চিন্তা তাহাকে ধিক্কার দিয়া বলিয়া গেল, পরের জন্য এমন উৎকট মাথা ব্যথা রোগ কবে সারিবে সুরেশ? সকালবেলা উঠিয়া সেদিনের কোনো কাজে মন দিতে পারিল না, এবং বেলা বাড়িতে না বাড়িতেই গাড়ি করিয়া কেদারবাবুর বাটিতে উপস্থিত হইল। বেহারা জানাইল, বাবু আলিপুর আদালতে বাহির হইয়া গিয়াছেন, ফিরিতে 3-4 ঘণ্টা দেরি হইতেও পারে। সুরেশ ফিরিতে উদ্যত হইয়া জিজ্ঞাসা করিল, দুইজনেই বেরিয়ে গেছেন? প্রশ্নটা বেহারা বুঝিতে পারিল না। ঘাড় নাড়িয়া কহিল, সে তো আমি জানি না বাবু। সুরেশ মুশকিলে পড়িল। গৃহস্বামীর অবর্তমানে তাহার যুবতী কন্যার সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন করা ব্রাহ্ম পরিবারের মধ্যে শিষ্টতা বিরুদ্ধ কিনা তাহা স্থির করিতে পারিল না। অথচ এই কন্যাটিকেই তাহার একমাত্র প্রয়োজন। চিন্তা করিয়া কহিল, তোমার বাবুর ফিরতে এত দেরি নাও হতে পারে তো? আমি 1-8 ঘণ্টা অপেক্ষা করেই দেখি। বেহারা সুরেশকে বসিবার ঘরে আনিয়া বসাইয়া বলিল, দিদি ঠাকরুন বাড়ি আছেন, তাকে খবর দেব কি? বলিয়া উত্তরের জন্য চাহিয়া রহিল। অচলা এই ভদ্রলোকটির সম্মুখে যে বাহির হন তাহা সে কালই দেখিয়াছিল। সুরেশ অন্তরের আগ্রহাতিসাহ্য প্রাণপণে নিবারণ করিয়া নিষ্পৃহভাবে কহিল, তাকে আবার খবর দেবে? আচ্ছা দাও, ততক্ষণ না হয় তার সঙ্গে 2 কথা কই। বেহারা চলিয়া গেল, এবং অনতিকাল পরেই অচলা পার্শ্বের দরজার পর্দা সরাইয়া প্রবেশ করিল। সুরেশ উঠিয়া দাঁড়াইয়া কহিল, মহিম যে বাড়ি চলে গেল, এত করে বললুম আপনার সঙ্গে একবার দেখা করে যেতে, কিন্তু কোনো মতেই কথা শুনলে না। এমন একটা
অচলার মুখ মুহূর্তের জন্য সাদা হইয়া গেল, কিন্তু নমস্কার করিয়া একটা চৌকিতে উপবেশন করিয়া মৃদুকণ্ঠে কহিল, যাওয়া বোধ করি খুব বেশি দরকার। বাড়িতে কারো অসুখ বিসুখ করেনি তো? নমস্কার করিতে দেখিয়া সুরেশ অপ্রতিভ হইয়া প্রতি নমস্কার করিল এবং নিজের অনাবশ্যক উত্তেজনার সঙ্গে অচলার শান্ত ধীর কথাগুলি ওজন করিয়া শতগুণ লজ্জিত ও কুণ্ঠিত হইয়া উঠিল। কণ্ঠস্বর যথাসত্য সহজ ও স্বাভাবিক করিয়া বলিল, দরকার যাই হোক, সে এমন কি ভয়ানক হতে পারে যে অন্তত 2 মিনিটের জন্য এসেও একবার আপনাকে সে বলে যেতে পারে না? আর যখন কবে ফিরবে তার কোনো ঠিকানা নেই। আর আপনিই বলুন, বাড়িতেই বা তার আছে কে যার অসুখের জন্য তাকে এভাবে যেতে হয়? আমি তো মরে গেলেও এমন করে চলে যেতে পারতুম না। অচলার মুখের ওপর দিয়া একটা সলজ্জ স্নিগ্ধ হাসি খেলিয়া গেল। কহিল, আপনার এখনো কেউ হয়নি বলেই এ কথা বললেন, কিন্তু হলে ঠিক ওর মতোই অবহেলা করে চলে যেতেন, হে আমি নিশ্চয়ই বলছি। সুরেশ তাহার বসিবার চৌকির হাতলের ওপর সজোরে একটা চপেটাঘাত করিয়া কহিল, কখনো না। আমাকে আপনি চেনেন না, তাই এ কথা বলতে পারলেন, কিন্তু চিনলে পারতেন না। অচলা কহিল, বেশ তো, এখন থেকে তো চিনতে পারবো, আর কেউ হলে জানতেও পারবো, কি বলেন? সুরেশ কহিল, নিশ্চয়ই, 100 বার। তাছাড়া মহিমের মতো আমি বন্ধুর কাছে কোনো কথা গোপন রাখতেও পারিনে, রাখা ভালো মনে করিনে। বলিয়া হঠাৎ উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, আপনি বলছেন হলে জানতে পারবেন, কিন্তু আমি বলছি যে আপনাকে না জানিয়ে, আপনার মত না নিয়ে এসব কখনো হবেই না, কারণ আপনাকে মহিমের সঙ্গে পৃথক করে দেখবার সাধ্য আর আমার নেই। আপনারা আমার কাছে আজও অভিন্ন। অচলা সলজ্জ হাসি মুখে মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, সে তখন দেখা যাবে, কিন্তু আপনাকে যাচাই করবার শুভদিন না আসা পর্যন্ত আমি কিন্তু আপনার বন্ধুকে দোষী করতে পারবো না সুরেশবাবু। সুরেশ সহসা গম্ভীর হইয়া কহিল, সে আপনার ইচ্ছে, কিন্তু আমাকে যাচাই করবার শুভদিন এ জন্মে ঘটবে কিনা সন্দেহ। কিন্তু সে যাক, আজ সকালেই কেন আপনার কাছে এসেছি জানেন? কাল রাত্রে আমি ঘুমোতে পারিনি, না এলে আজও পারবো না তাও জানতুম। আমি অনেক অপরাধ করেছি, তার সমস্ত একটি একটি করে আজ আপনার কাছে স্বীকার করে আমি যাব। আমি তাই এসেছি। তাহার প্রবল বিরুদ্ধতা অচলার অবিদিত ছিল না, তাই সে শঙ্কিত মুখে চুপ করিয়া চাহিয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, কাল সন্ধ্যার পর বাড়ি ফিরে গিয়ে দেখি মহিম বসে আছে। ভালো কথা, আপনি নিশ্চয়ই জানেন আমি ব্রাহ্মদের দুচক্ষে, অর্থাৎ কিনা ব্রাহ্ম সমাজটাকে আমি তেমন ভালো মনে করি নে। অচলা ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আমি জানি। সুরেশ বলিতে লাগিল, জানবেন বই কি, কিন্তু এই কথাটা ভুলবেন না যে আমি তখন আপনাকে চিনতুম না। তাই মহিমকে অনুরোধ করি সে যেন অন্তত 1টা মাস এখানে না আসে। কেন জানেন? অচলা পুনরায় মাথা নাড়িয়া বলিল, না, তবে বোধহয় আপনি ভেবেছিলেন পুরুষ মানুষের ভুলতে 1টা মাসই যথেষ্ট সময়, তবে বেশি বিলম্ব হওয়া সঙ্গত নয়। আঘাতটা সুরেশ বিনীতভাবে গ্রহণ করিয়া বলিল, আমি চিরদিনই নির্বোধ, হয়তো এমনই কিছু একটা মনে করে থাকব। তাছাড়া আরও একটা সাংঘাতিক ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আমার ছিল। আমি শপথ করেছিলুম এই 1টা মাসের মধ্যেই আর কোথাও পাত্রী স্থির করে মহিমের বিয়ে দেব। যেমন করেই হোক তাকে আটকাতে হবে। আমার বন্ধু হয়ে সে একটা নারীর মোহে নিজের সমাজ ছেড়ে চলে যাবে, এ যেন কিছুতেই না ঘটতে পারে। অচলা রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, তারপরে? তাহার পাংশু মুখের পানে চাহিয়া সুরেশ একটুখানি হাসিল, কহিল, তারপরে আর ভয় নেই, এ পাপ সংকল্প ত্যাগ করেছি, আজ সেই কথাই আমি স্বীকার করে যাব। আপনাকে দেখা দেবার জন্য কাল রাত্রে তাকে অনেক অনুরোধ করেছি। একদিন আমার অনুরোধটা সে রেখেছিল, কিন্তু কালকের অনুরোধটা রাখলে না। আপনাকে দেখা না দিয়েই সে কলকাতা ছেড়ে চলে গেল। অচলা জিজ্ঞাসা করিল, যাবার কোনো কারণ দেখিয়েছিলেন? সুরেশ কহিল, না, দরকার আছে এইমাত্র।
অচলা আর একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া যেন আপনাকে আপনি বলিতে লাগিল, দরকার, দরকার। চিরকাল তার মুখে এই কথাই শুনে আসছি। চিরদিন প্রয়োজনই তার সর্বস্ব। সুরেশ কহিল, একটা চিঠি লিখেও তো সে আপনাকে জানাতে পারত। অচলা ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিল, না, চিঠি তিনি লেখেন না। সুরেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মুখ তুলিয়া চাহিল। বলিল, কি প্রয়োজন তাও কখনো বলে না। তার সুখ দুঃখ ভালো মন্দ সমস্তই তার একার। স্বার্থপর, কখনো কাউকে তার ভাগ দিলে না। এই নিয়ে কত দুঃখ সে যে ছোটবেলা থেকে আমাকে দিয়ে এসছে, বোধ করি তার সীমা নেই। নিষ্ঠুর, দিনের পর দিন নিজে উপোস করে আমার প্রতিদিনের খাওয়া পড়া তিক্ত বিষাক্ত করেছে, কিন্তু কখনো কোনো দিন আমার মুখ চেয়েও আমার হাত থেকে কিছু নেয়নি। আমার ভয় হয়, যে পাষাণকে নিয়ে আমি কখনো সুখ পাইনি, তাকে নিয়ে আপনি কি সুখী হতে পারবেন? বলিতে বলিতেই অকস্মাৎ তাহার চোখ দুটো অশ্রুঝলে ঝকঝক করিয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, দেখুন, আমার বাইরেটা ভারী শক্ত দেখতে, কিন্তু ভিতরটা তেমনই দুর্বল। মহিমের ঠিক তার উল্টো। তবু আমাদের মতো বন্ধুত্ব সংসারে বোধ করি খুব কমই ছিল। অচলা নতমুখে মৃদুকণ্ঠে বলিল, সে আমি জানি সুরেশবাবু, এবং আরও জানি যে সে বন্ধুত্ব আজও তেমনই অক্ষয় হয়ে আছে। শৈশবের সমস্ত পূর্বস্মৃতি সুরেশের বুকের ভেতর আলোড়িত হইয়া উঠিল। সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, যখন জানেনি তখন এই ভিক্ষা আজ আমাকে দিন যে, অজ্ঞানে যে শত্রুতা আপনাদের করেছি, সে অপরাধ আর যেন আমার বুকে না বেঁধে। তাহার কণ্ঠস্বর আবেগে পুনরায় রুদ্ধ হইয়া আসিল, এবং এই একান্ত ব্যাকুলতায় অচলা নিজের অন্তরটাও যেন দুলিয়া দুলিয়া উঠিল। সে উৎকট অশ্রু গোপন করিতে অকস্মাৎ মুখ ফিরাইয়া দেখিল, তাহার পিতা দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছেন। কেদারবাবু সুরেশকে দেখিয়া খুশি হইয়া বলিয়া উঠিলেন, এই যে সুরেশবাবু। সুরেশ দাঁড়াইয়া নমস্কার করিল। কেদারবাবু আসন গ্রহণ না করিয়াই জিজ্ঞাসা করিলেন, মহিমের খবর কি? তাকে তো দেখছি নে। সুরেশ বলিল, মহিম অত্যন্ত প্রয়োজনে সকালের গাড়িতেই বাড়ি চলে গেল। এই খবর জানাবার জন্যই আমি এলুম। কেদারবাবু বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, বাড়ি চলে গেল? বলিয়াই সহসা জ্বলিয়া উঠিয়া কহিতে লাগিলেন, সে বাড়ি যাক, থাক, আমাদের তাতে কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি বাবা সুরে যখন সময় পাবে বাড়ির ছেলের মতো এখানে এসো যেও, আমার বড় আনন্দ হবে। কিন্তু তোমার সে মিথ্যাচারী বন্ধু রত্নটি যেন আর কখনো এ বাড়িতে মুখ না দেখায়। দেখা হলে বলে দিও, তার আর কোনো লজ্জা না থাক, অন্তত অপমানের ভয়টা যেন থাকে। সুরেশ ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার মনের ভাব অনুমান করিবার চেষ্টা করিয়া কেদারবাবু সোৎসাহে বলিয়া উঠিলেন, না না সুরেশ, তোমার লজ্জা বোধ করবার তো এতে কোনোই কারণ নেই, বরঞ্চ কর্তব্য করবার গৌরব আছে। তুমি বুঝতে পারছো না যে কি বিপদ থেকে আমাদের পরিত্রাণ করেছ, এবং কত দূর পর্যন্ত আমরা তোমার কাছে কৃতজ্ঞ। মেয়ের দিকে চাহিয়া কহিলেন, আমি কাল থেকে এই বড় আশ্চর্য হচ্ছি অচলা। সে লোকটা সুরেশের মতো ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কি করে, আর কি করেই বা এতদিন ধরে সেটা বজায় রেখেছিল। একটুখানি থামিয়া বলিলেন, যে পারে সে যে আমাদের মতো দুটি নিরীহ মানুষকে ভুলিয়ে রাখবে এ বেশি কথা নয় মানি, কিন্তু এও বড় অদ্ভুত যে এই লোকটা বাস্তবিক কি কেমন এটুকু অনুসন্ধান করার কথাও আমার মতো প্রবীণ বয়সের লোকের মনেও একদিন ওঠেনি। আশ্চর্য। সুরেশ কথা কহিল না। কেদারবাবুর মুখের প্রতি মুখ তুলিয়া চাহিতে পর্যন্ত পারল না। কেদারবাবু ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজের পোশাকের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, আমার অনেক কথা জিজ্ঞাসা করবার আছে বাবা, একটু বসো,
আমি এইগুলোই ছেড়ে আসি। বলিয়া প্রস্থানের উদ্যোগ করিতেই সুরেশ কহিল, আমার বেলা হয়ে গেছে, আজ যাই, আর একদিন আসব। বলিয়া ব্যস্ত হইয়াই উঠিয়া পড়িল এবং কোনো মতে একটা নমস্কার সারিয়া লইয়া তাহার সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গেল। কিন্তু পরদিন সকালেই আবার তাহাকে দেখিতে পাওয়া গেল এবং পরদিনও ঠিক এই সময়ে তাহার গাড়ির শব্দ আসিয়া থামিল। কিন্তু ইহার পরদিনও আবার যখন তাহার গাড়ির শব্দ শোনা গেল, তখন বেলা হইয়াছে। পিতাকে স্নানাহারে তাগিদ দিয়া অচলা উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার আর উঠা হইল না। তিনি সুরেশকে সানন্দে আহ্বান করিয়া লইয়া গল্প শুরু করিয়া দিলেন। সুরেশ ইহা লক্ষ্য করিয়াছিল বলিয়াই ২-৪টা সাধারণ কথাবার্তার পরে যখন উঠিতে গেল, তখন তাহার শুষ্ক রুক্ষ মাথার প্রতি দৃষ্টিপাত করিয়া আজ অকস্মাৎ এক নিমেষে কেদারবাবু ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। বলিলেন, এখনো তো তোমার স্নানাহার হয়নি সুরেশবাবু? সুরেশ সহাস্যে কহিল, আমার আহার একটু বেলাতেই হয়। কেদারবাবু তাহা কানে লইলেনই না, বলিতে লাগিলেন এবং এক নিমেষেই একেবারে ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। এখনো নাওয়া খাওয়া হয়নি? না, আর ১ মিনিটও দেরি নয় সুরেশ, এইখানে স্নান করে যা পারো খেয়ে নাও। মা অচলা, একটু তাড়া দাও, বেলা ১২টা বেজে গেছে। বেয়ারা ইত্যাদি উচ্চকণ্ঠে ডাকাডাকি করিতে করিতে তিনি নিজেই বাহির হইয়া গেলেন। অচলা এতক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়াছিল, এখনো কোনো প্রকার চাঞ্চল্য প্রকাশ করিল না। পিতা চলিয়া যাইবার পর আস্তে আস্তে বলিল, আপনি আমাদের এখানে কি কিছু খেতে পারবেন? সুরেশ মুখ তুলিয়া অচলার মুখের পানে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আপনি কি বলেন? আপনি কখনোই তো ব্রাহ্মবাড়িতে খান না। না, খাইনি, কিন্তু আপনি এনে দিলে খাবো। একটুখানি থামিয়া বলিল, আপনি বোধহয় ভাবছেন আমি তামাশা করছি, কিন্তু তা নয়, আপনি হাতে করে দিলে আমি সত্যিই খাবো। বলিয়া চাহিয়া রহিল। এইবার অচলা একটুখানি মুখ নিচু করিয়া হাসি গোপন করিল। কহিল, যথার্থই আমি ভেবেছিলাম আপনি ঠাট্টা করছেন। কাল পর্যন্ত যাদের বাড়িতে খেতে আপনার ঘৃণা অবধি ছিল না, আজ তাদেরই একজনের ছোঁয়া খেতে কি করে আপনার প্রবৃত্তি হবে, আমি তা ভেবে পাচ্ছি নে সুরেশবাবু। সুরেশ ম্লান মুখে ব্যথিত স্বরে কহিল, তবে এতক্ষণ পরে কি এই ভেবে পেলেন যে আপনার হাতে খেতে আমার ঘৃণা হবে? অচলা বলিল, কিন্তু এই ভাবনাই তো স্বাভাবিক সুরেশবাবু। আপনার মতো একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোকের চিরদিনের বদ্ধমূল সামাজিক সংস্কার হঠাৎ একদিনে অকারণে ভেসে যাবে, এইটা কি ভাবতে পারা সহজ? সুরেশ কহিল, না, সহজ নয়, কিন্তু অকারণে ভেসে যাচ্ছে তাই বা ভাবছেন কেন? কারণ থাকতেও তো পারে। বলিয়াই এমনই করিয়া চাহিয়া রহিল যে জবাব দিতে গিয়া অচলা একেবারে বিস্মিত হইয়া গেল। তাহার কথাটায় সে যে আঘাত পাইয়াছে তাহা সে মুখ দেখিয়াই বুঝিয়াছিল এবং এক প্রকারের হিংস্র আনন্দ উপভোগ করিতেছিল। কিন্তু সে বেদনা যে অকস্মাৎ এক মুহূর্তে তাহার সমস্ত মুখখানাকে একেবারে ছাইয়ের মতো শুষ্ক করিয়া দিতে পারে, তা সে ভাবেও নাই, ইচ্ছাও করে নাই। তাই নিজেও ব্যথা পাইয়া কথাটাকে সহজ রহস্য আলাপে পরিণত করিতে জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, ভেবেই দেখুন, আপনার মতো কঠোর প্রতিজ্ঞ লোকও। সুরেশ বলিল, হ্যাঁ, ভেসে যায়। তাহার গলার স্বর কাঁপিতে লাগিল। কহিল, আপনি একটা দিনের কথা বলেছিলেন, কিন্তু জানেন আপনি একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে। একটা দিন কম সময় নয়। বলিয়া আবার নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। অচলা ভীত হইয়া উঠিল। সুরেশের মুখের ওপর কি এক প্রকার শুষ্ক পাণ্ডুরতা, কপলের শির দুটো রক্তে স্ফীত, চোখ দুটো জল জল করিতেছে, যেন কি একটা সে ছো মারিয়া ধরিতে চায়। একেই গরম, তাহাতে এত বেলা পর্যন্ত স্নানাহার নাই, গত রাত্রে এতটুকু ঘুমাইতে পারে নাই। তাহার পায়ের নিচের মাটিটা পর্যন্ত যেন অকস্মাৎ দুলিয়া উঠিল। আরক্ত 2 চক্ষু বিস্ফারিত করিয়া বলিল,
ব্রাহ্মদের ঘৃণা করি কিনা সে জবাব ব্রাহ্মদের দেব, কিন্তু আপনি আমার কাছে তাদের অনেক অনেক উপরে। তাহার উন্মাদ ভঙ্গিতে অচলা ভয় কাঠ হইয়া উঠিল। কোনো মতে প্রসঙ্গটা চাপা দিবার জন্য সভয় কহিতে গেল, বিহারাটা। কিন্তু সে অস্ফুট মৃত্যুস্বর সুরেশের উত্তপ্ত উচ্চকণ্ঠে ঢাকা পড়িয়া গেল। সে অমনি তীব্রস্বরে কহিতে লাগিল, 2 দিনের পরিচয় তা বটে, কিন্তু জানো অচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায়, কিন্তু সুরেশকে যায় না। সে স্থানকালের অতীত। তুমি ভূমিকম্প দেখেছ, যা পৃথিবী গ্রাস করে? অচলা ব্যাধভীত হরিণীর মতো চক্ষের পলকে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আপনার স্নানের জোগাড়। বলিয়া পা বাড়াইতেই সুরেশ সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া অচলার ডান হাত ধরিয়া টান দিল। সেই উন্মত্ত আকস্মিক আকর্ষণ সহ্য করে স্ত্রীলোকের সাধ্য নয়। সে উপর হইয়া সুরেশের গায়ের উপর আসিয়া পড়িল। ভয় ও বিস্ময় অতিক্রম করিয়া তাহার আত্মকণ্ঠের মাগো আহ্বান তাহার কম্পিত ওষ্ঠপুট ত্যাগ করিতে না করিতেই সুরেশ তাহার 2 হাত নিজের বুকের ওপর সজোরে টানিয়া লইয়া ডাকিল, অচলা। অচলা চোখ তুলিয়া মূর্ছিত মায়ামুগ্ধের মতো চাহিয়া রহিল, এবং সুরেশও ক্ষণকালের জন্য কথা কহিতে পারিল না। শুধু তাহার অপরিমেয় পিপাসা দগ্ধ ওষ্ঠাধর হইতে কেমন যেন একটা স্তব্ধ তীব্র জ্বালা ছড়াইয়া পড়িতে লাগিল। কয়েক মুহূর্ত এইভাবে থাকিয়া সুরেশ আর একবার অচলার 2 হাত বুকের ওপর চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত হইয়া বলিতে লাগিল, অচলা, একটিবার ভূমিকম্পের এই প্রচণ্ড হৃৎস্পন্দন নিজের 2টি হাতে অনুভব করে দেখো। কি ভীষণ তাণ্ডবে বুকের ভেতরটা তোলপাড় করে বেড়াচ্ছে। এ কি পৃথিবীর কোনো ভূমিকম্পের চেয়ে ছোট? বলতে পারো অচলা, পৃথিবীতে কোন জাত, কোন ধর্ম, কোন মতামত আছে যা এই বিপ্লবের মধ্যে পড়েও ডুবে রসাতলে তলিয়ে যাবে না? ছেড়ে দিন, বাবা আসছেন। বলিয়া জোর করিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া অচলা তাহার চৌকিতে ফিরিয়া গিয়া শান্ত হইয়া বসিল, এবং পরক্ষণেই কেদারবাবু ব্যস্তভাবে ঘরে ঢুকিয়া বলিলেন, তাই তো একটু দেরি হয়ে গেল। আরে বেয়ারা বেটার যে থেকে থেকে কোথায় যায় তার ঠিকানা নেই। মা অচলা, ও কিরে, তোর কি কোনো অসুখ করেছে? মুখ শুকিয়ে যেন একেবারে। অচলা কোনো মতে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, না বাবা, অসুখ করবে কেন? তবু মাথা টাতা দরা টরা যে গরম পড়েছে তা। না, আমি বেশ আছি বাবা, আমার কিছুই হয়নি। কেদারবাবু নিশ্চিন্ত হইয়া বলিলেন, তবু ভালো, মুখ দেখে আমার ভয় লেগে গিয়েছিল। তবে তুমি একটু দেখো দেখি মা, যদি। অচলা বলিল, বেশ তো বাবা, আমি 1 মিনিটে সমস্ত জোগাড় করে দিচ্ছি। কিন্তু এই মাত্র আমি জিজ্ঞাসা করছিলাম সুরেশবাবুকে, আমাদের এখানেই নাওয়া খাওয়া করতে তার তো আপত্তি নেই? কেদারবাবু আশ্চর্য হইয়া বলিলেন, আপত্তি কেন থাকবে? না না সুরেশ, আমি তো তোমাকে বলেইছি যে একদিনেই তোমাকে আমি ঘরের ছেলে মনে করেছি। এ বাড়ি তোমার নিজের বাড়ি। মেয়ের দিকে চাহিয়া সগর্বে কহিলেন, আর তাই যদি না হবে অচলা, আমাদের উদ্ধার করবার জন্য ভগবান ওকে পাঠাবেন কেন? কিন্তু আর দেরি ভালো হবে না বাবা। এসো আমার সঙ্গে, স্নানের ঘরটা তোমাকে দেখিয়ে দিগে। কিন্তু সেই যে সুরেশ কেদারবাবু প্রবেশ করা পর্যন্ত মাথা হেট করিয়াছিল, কিছুতেই আর সে মাথা সোজা করিয়া তুলিয়া ধরিতে পারিল না। অচলা বলিল, কাজ কি বাবা পিড়াপিড়ি করে? আমাদের ব্রাহ্মবাড়িতে খেতে হয় তোর বিশেষ বাধা আছে। তাছাড়াও অপ্রবৃত্তির ওপর খেলে অসুখ করতে পারে। কেদারবাবু একেবারে মুশড়াইয়া গেলেন। সুরেশ বড় লোকের ছেলে, স্বাধীন, ঘরের গাড়ি করিয়া যাতায়াত করে। তাহাকে খাওয়াইয়া মাখাইয়া যেমন করিয়া হোক আত্মীয় করা যে তাহার চাই। হঠাৎ তাহার আনত মুখের একাংশে নজর পড়ায় কেদারবাবু বিস্ময়ে একেবারে চমকিয়া উঠিলেন। এ কি হয়েছে সুরেশ? শুকিয়ে সমস্ত মুখখানা যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। ওটো ওটো, মাথায় মুখে জল দিতে আর 1 মিনিট বিলম্ব করো না।
বলিয়া হাত ধরিয়া এক প্রকার জোর করিয়া তুলিয়া লইয়া গেলেন। আহারাদির পর কোনো মতেই কেদারবাবু এই রৌদ্রের মধ্যে সুরেশকে ছাড়িয়া দিলেন না। বিশ্রামের নামে সমস্ত দুপুরটা একটা ঘরে কয়েদ করিয়া রাখিলেন। সে চোখ বুঝিয়া কৌছের ওপর পড়িয়া রহিল, কিন্তু কিছুতেই ঘুমাইতে পারিল না। ঘরের বাহিরে মধ্যাহ্ন সূর্য আকাশে জ্বলিতে লাগিল। ভিতরে আত্মসংযমের আত্মগ্লানি ততোধিক ভীষণ তেজে সুরেশের বুকের ভেতর প্রজ্বলিত হইয়া উঠিল। এমনি করিয়া সমস্ত বেলাটা অন্তরে বাহিরে পুরিয়া আধমরা হইয়া যখন সে উঠিয়া বসিয়া সম্মুখের জানলাটা খুলিয়া দিল, তখন বেলা পড়িয়া গেছে। কেদারবাবু প্রসন্ন মুখে ঘরে ঢুকিয়া জোর করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহ, গরমটা একবার দেখছো সুরেশ? আমার এতটা বয়সে কলকাতায় কোশমিন কালেও এমন দেখিনি। বলি ঘুমটুম একটু হয়েছিল তো? সুরেশ ঘাড় নাড়িয়া কহিল, না, দিনের বেলায় আমি ঘুমোতে পারি নে। কেদারবাবু তৎক্ষণাৎ বলিলেন, আর পারা উচিত নয়, ভয়ানক স্বাস্থ্যহানি হয়। তবু আমি 3-4 বার উঠে উঠে দেখি তোমার পাখাওয়ালা টানছে না ঘুমোচ্ছে। এরা এত বড় শয়তান যে যে মুহূর্তে তুমি একটু চোখ বুঝবে সেই মুহূর্তেই সেও চোখ বুঝবে। সে যে হোক, একটু সুস্থ হতে পেরেছ তো? আমি নিশ্চয়ই জানতুম এ রোদে বাইরে বেরুলে আর তুমি বাঁচতে না। সুরেশ চুপ করিয়া রহিল। কেদারবাবু ঘরের অন্যান্য জানালাগুলো একে একে খুলিয়া দিয়া বসিবার চৌকিখানা কাছে টানিয়া লইয়া কহিলেন, আমি ভাবছি সুরেশ, আর গড়িমসির প্রয়োজন নেই। সমস্ত স্পষ্ট করে মহিমকে একখানা চিঠি লিখে দি, কি বলো? প্রশ্নটা সুরেশের পিঠের ওপর যেন মর্মান্তিক চাবুকের বাড়ি মারল। সে এমনই চমকাইয়া উঠিল যে কেদারবাবু দেখিতে পাইয়া বলিলেন, নিষ্ঠুর কর্তব্য যে কি করে করতে হয় সে শিক্ষা তো তুমি আমাকে এতকাল পরে দিলে সুরেশ। এখন তোমার তো পেছুলে চলবে না বাবা। এ তো ঠিক কথা। সুরেশ কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, কিন্তু আপনার কন্যারও তো এ সম্বন্ধে মতামত নেওয়া চাই। কেদারবাবু অল্প হাসিয়া কহিলেন, চাই বই কি। তিনি কি স্পষ্ট করে চিঠি লিখে দিতেই বলেন? কেদারবাবু ইহার সোজা জবাব না দিয়া কহিলেন, তাই একরকম তাই বই কি। এসব বিষয়ে মুখোমুখি সওয়াল জবাব করাটা সকলের পক্ষেই কষ্টকর। কিন্তু সে তো বড় হয়েছে, রীতিমতো শিক্ষাও পেয়েছে। এ সকল ব্যাপার দিন থাকতে পরিষ্কার করে না নিলে এর পাগলামিটা যে কোথায় গিয়ে দাঁড়ায় এ তো সে বোঝে। তাই ভাবছি আজ রাত্রেই কাজটা সেরে ফেলব। সুরেশ ম্লান হইয়া কহিল, এত তাড়াতাড়ি কেন? 2 দিন চিন্তা করাও তো উচিত। কেদারবাবু বলিলেন, এর ভেতরে চিন্তা করব আর কোনখানে? ও রাতে মেয়ে দিতে পারবো না সে নিশ্চয়। তখন এই বিশ্রী ব্যাপারটা যত শীঘ্র শেষ হয় ততই মঙ্গল। সুরেশ জিজ্ঞাসা করিল, আমার উল্লেখ করাও কি প্রয়োজন? কেদারবাবু হাসিয়া বললেন, বুড়ো হয়েছি, এইটুকু বিবেচনাও কি আমার নেই মনে করো? তোমার নাম কোনো দিনও কেউ তুলবে না। সুরেশের মুখ দিয়া একটা আরামের নিঃশ্বাস পড়িল, কিন্তু সে আর কোনো কথা কহিল না, চুপ করিয়া বসিয়া রহিল। এই নিঃশ্বাসটুকু কেদারবাবুর দৃষ্টি এড়াইল না। তিনি সুরেশের আরও 2-একটা আচরণ ইতিমধ্যে লক্ষ্য করিয়া মনে মনে একটা অনুমান খাড়া করিয়া লইয়াছিলেন। তাহা সত্য মিথ্যা যাচাই করিবার উদ্দেশ্যে অন্ধকারে একটা ঢিল ফেলিলেন। কহিলেন, মস্ত উপকার আমাদের যেমন তুমি করলে বাবা, কিন্তু এর চেয়েও বড় উপকার তোমার কাছে আমরা 2জন প্রত্যাশা করছি। আমরা ব্রাহ্ম বটে, কিন্তু সেরকম ব্রাহ্ম নয়। আর আমার মেয়ে তো তার মায়ের মতো মনে মনে হিন্দুই রয়ে গেছে। সে আমাদের ব্রাহ্মগিরিটির একেবারে পছন্দ করে না। সুরেশ বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিল। তার এই নীরব ঔৎসুক্য কেদারবাবু বিশেষ করিয়া লক্ষ্য করিয়া কহিতে লাগিলেন, তাই মেয়েকে আমি কিছুতেই চিরকাল আইবুড়ো রাখতে পারি না।
এ বিষয়ে আমি তোমাদের মতো সম্পূর্ণ হিন্দু মতাবলম্বী। একটি সম্বন্ধ যেমন তোমা হতে ভেঙে গেল সুরেশ, তেমনি আরেকটি তোমাকে গড়ে তুলতে হবে বাবা। সুরেশ কহিল, যে আজ্ঞে, আমি প্রাণপণে চেষ্টা করব। তাহার মুখের ভাব পড়িতে পড়িতে কেদারবাবু সন্দিগ্ধ স্বরে কহিলেন, সমাজে এই নিয়ে যথেষ্ট গোলযোগ হবে দেখতে পাচ্ছি, কিন্তু যত শীঘ্র পারা যায় অচলার বিয়ে দিয়ে এইসব আলোচনা থামিয়ে ফেলতে হবে। তবে একটা শক্ত কথা আছে সুরেশ, বলিয়া একেবারে দরজার বাহিরে চাহিয়া আরও একটু কাছে আসিয়া গলা খাটো করিয়া বলিলেন, শক্ত হচ্ছে এই যে পাত্র রূপে গুণে ভালো হলেই যে হিন্দু সমাজের মতো তাকে ধরে এনে বিয়ে দিতে পারবো তা নয়। ও চিরকাল যে শিক্ষা সংস্কারের মধ্যে বড় হয়ে উঠেছে তাতে ওর অমতে কিছুই করা যাবে না, কিন্তু মত সে কোনো মতেই দেবে না, যতক্ষণ পর্যন্ত না দুজনের মধ্যে এমন কিছু একটা, বুঝলে না সুরেশ? কথাবার্তার মধ্যেই সুরেশ কতকটা যেন বিমনা হইয়া পড়িয়াছিল। এই প্রণয় ইঙ্গিতটা যেন আর একবার নতুন করিয়া আঘাত করিয়া তাহাকে অচেতন করিয়া দিল। দুপুরবেলায় তাহার নিজে সেই উচ্ছৃঙ্খল প্রণয় নিবেদনের বিভৎস উৎকট আচরণ স্মরণ হওয়ায় নিদারুণ লজ্জায় সমস্ত মুখখানা রাঙা না হইয়া একেবারে কালিবর্ণ হইয়া গেল, এবং সকালের যে খবরের কাগজখানা এতক্ষণ পায়ের কাছে মেঝেতে পড়িয়াছিল সেইখানা তুলিয়া ধরিয়া তাহার বিজ্ঞাপনের পাতাটার প্রতি একদৃষ্টে চাহিয়া রহিল। কেদারবাবু ইহা দেখিতে পাইলেন এবং এই আকস্মিক ভাব পরিবর্তনের সম্পূর্ণ বিপরীত অর্থ কল্পনা করিয়া মনে মনে অত্যন্ত পুলকিত হইলেন এবং সুযোগ বুঝিয়া একটা বড়সড় রকমের চাল চালিয়া দিলেন। কহিলেন, আমি বরাবর এই বড় একটা আশ্চর্য জিনিস দেখে আসছি সুরেশ, যে কেন জানি নে একটা লোককে আজন্ম কাছে পেয়েও একতিল বিশ্বাস হয় না, আর একটা মানুষকে হয়তো 2 ঘন্টা মাত্র কাছে পেয়ে মনে হয় এর হাতে নিজের প্রাণটা পর্যন্ত সঁপে দিতে পারি। মনে হয় যেন জন্ম জন্মান্তরের আলাপ, শুধু 2 ঘন্টার নয়। এই যেমন তুমি, কতক্ষণেরই বা পরিচয় বলো দেখি। ঠিক এমনই সময় অচলা ঘরে প্রবেশ করিল। সুরেশ মুহূর্তের জন্য চোখ তুলিয়াই আবার সংবাদপত্রের প্রতি মনঃসংযোগ করিল। বাবা, তুমি এবেলা চা না কোকো খাবে? আমি কোকোই খাবো মা। সুরেশবাবু, আপনি চা খাবেন তো? সুরেশ কাগজের দিকে চোখ রাখিয়াই অস্ফুট স্বরে বলিল, আমাকে চাই দেবেন। আপনার পেয়ালায় চিনি কম দিতে হবে না তো? না, আর 5 জন যেমন খায় আমিও তেমনই খাই। অচলা চলিয়া গেল। কেদারবাবু তাহার ছিন্ন প্রসঙ্গের সূত্র যোজনা করিয়া ধীরে ধীরে বলিলেন, এই দেখো না সুরেশ, আমার এই মাটির জন্যেই এই বুড়ো বয়সে আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। এ কথা তোমার কাছে তো গোপন রাখতে পারলুম না, নইলে নিজের দুর্দশা দুরবস্থার কাহিনী সহজে কি কেউ কখনো অপরের কানে তুলতে পারে? কখনো যা পারিনি, এত বন্ধু বান্ধব থাকতে সে কথা শুধু তোমার কাছেই বলতে কেন সংকোচ বোধ হচ্ছে না? এর কি কোনো গূঢ় কারণ নেই মনে করো? সুরেশ বিস্মিত হইয়া মুখ তুলিয়া চাহিয়া রহিল। কেদারবাবু বলিতে লাগিলেন, এ ভগবানের নির্দেশ, সাধ্য কি গোপন করি, আমাকে বলতেই হবে যে। বলিয়া চৌকির হাতলের উপর তিনি একটা চাপড় মারিলেন। তিনি তাহার এই বিস্মৃত ভূমিকা সত্ত্বেও তাহার দুর্দশা দুরবস্থা যে মেয়ের জন্য কিরূপ দাঁড়াইয়াছে তাহার সুরেশ আন্দাজ করিতে পারিল না। কেদারবাবু তখন সবিস্তারে বর্ণনা করিতে লাগিলেন, কি করিয়া তাহার অমন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা নিছক প্রবঞ্চনা ও কৃতজ্ঞতার আগুনে পুড়িয়া খাক হইয়া গেলেও তিনি অবিচলিত ধৈর্যের সহিত দাঁড়াইয়াছিলেন এবং ঋণের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া গেলেও একমাত্র কন্যার শিক্ষা সম্বন্ধে কিছুমাত্র ব্যয় সংকোচ করেন নাই। তিনি বলিতে লাগিলেন, গুটি 5-6 ডিক্রি জারির ভয়ে তাহার আহার বিহার বিস্ময় এবং খুচরা ঋণের তাগাতায় জীবন দুর্ভর হইয়া উঠিলেও তিনি মুখ ফুটিয়া কাহাকেও কিছু বলিতে পারেন না। অথচ এই কলিকাতা শহরেই এমন অনেকে আছেন যাহারা টাকাটা
অনায়াসেই ফেলিয়া দিতে পারেন। একটুখানি থামিয়া কে যেন চিন্তা করিয়া বলিয়া উঠিলেন, কিন্তু তোমাকে যে জানালুম এটুকু দ্বিধা সংকোচ হলো না। এ কি শ্রী ভগবানের সুস্পষ্ট আদেশ নয়? বলিয়া পরম ভক্তি ভরে দুই হাত কপালে ঠেকাইয়া নমস্কার করিলেন। সুরেশের ভগবানে বিশ্বাস ছিল না। সে বৃদ্ধের উচ্ছ্বাসে যোগ দিল না, বরঞ্চ তাহার মনটা কেমন যেন ছোট হইয়া গেল। ধীরভাবে জিজ্ঞাসা করিল, আপনার ঋণ কত? কেদারবাবু বলিলেন, ঋণ? আমার ব্যবসাটা বজায় থাকলে কি আর আবার একটা ঋণ? বড় জোর 1000-3-4। তিনি আরও কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু এমনই সময়ে অচলা বিহারার হাতে চায়ের সরঞ্জাম এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া প্রবেশ করিল। কেদারবাবু গরম কোকো এক চুমুকে খানিকটা খাইয়া হর্ষসূচক একটা অব্যক্ত নিনাদ করিয়া পেয়ালাটা টেবিলের ওপর রাখিয়া দিয়া বলিলেন, দেখো সুরেশ, আমার ওপর ভগবানের এই একটা আশ্চর্য কৃপা আমি বরাবর দেখে আসছি যে তিনি কখনো আমাকে অপ্রস্তুত করেন না। মঈনকে কথাটা বলি বলি করেও যে কেন বলতে পারতুম না, তিনি বরাবর আমার যেন মুখ চেপে ধরতেন। এতদিনে সেটা বোঝা গেল। বলিয়া আর একবার কপালে হাত ঠেকিয়া তাহার অসীম দয়ার জন্য নমস্কার করিলেন। সুরেশ তাহার পেয়ালাটার প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, টাকাটা কবে আপনার প্রয়োজন? কেদারবাবু মুখ হইতে কোকুর পেয়ালাটা পুনরায় নামাইয়া রাখিয়া বলিলেন, প্রয়োজন তো আমার নয় সুরেশ, প্রয়োজন তোমাদের। বলিয়া একটুখানি উচ্চ অঙ্গের হাস্য করিলেন। হেয়ালিটা বুঝিতে না পারিয়া সুরেশ মুখ তুলিয়া চাহিতেই দেখিল অচলা জিজ্ঞাসু মুখে পিতার মুখের পানে চাহিয়া আছে। তিনি একবার কন্যার মুখে একবার সুরেশের মুখে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, এর মানে বোঝা তো শক্ত নয়। বাড়িটা আমি তো সঙ্গে নিয়ে যাব না, যায় তোমাদেরই যাবে, আর থাকে তোমাদের দুজনেরই থাকবে। বলিয়া মৃদু হাসিতে লাগিলেন। দুজনের চোখাচোখি হইল এবং চক্ষের পলকে উভয় আরক্ত মুখে মাথা হেট করিয়া ফেলিল। পেয়ালা দুই কোকো নিঃশেষ করিয়া কেদারবাবু একখানা জরুরি চিঠি লেখার কথা স্মরণ হইল। অবিলম্বে উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, আজ তোমার খাওয়ার বাড়ি কষ্ট হলো সুরেশ, কাল দুপুরবেলা এখানে খাবে। বলিয়া নিমন্ত্রণ করিয়া পশ্চিম দিকের দরজা খুলিয়া তাহার নিজের ঘরে চলিয়া গেলেন। খোলা দরজা দিয়া অস্তন্মুখ সূর্যের এক ঝলক রাঙা আলো সুরেশের মুখের উপর আসিয়া পড়িল। সে ঘাড় ফিরাইয়া দেখিতে পাইল অচলা তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া আছে। সেও দৃষ্টি অবনত করিল। মিনিট 2 বড় ঘড়িটার খটখট শব্দ ছাড়া সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল। ঘরে নীরবতা ভঙ্গ করিল সুরেশ। কহিল, হঠাৎ আচ্ছা একটা কাণ্ড করে বসলুম। অচলা কথা কহিল না। সুরেশ পুনরায় কহিল, আপনার নিশ্চয়ই আমাকে একটা রাক্ষস বলে মনে হচ্ছে। একলা বসে থাকতে বোধ করি আপনার সাহস হচ্ছে না, না? বলিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। অচলা এখনো মুখ তুলিল না, কিন্তু তুলিলে দেখিতে পাইত সুরেশের ওই একান্ত চেষ্টার নিষ্ফল হাসিটা শুধু তাহার নিজের মুখখানাকেই বারংবার অপমানিত করিয়া লজ্জায় বিকৃত হইয়া উঠিতেছে। আবার সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল এবং সেই দেওয়ালের গায়ের ঘড়িটাই শুধু খটখট করিয়া স্তব্ধতার পরিমাণ করিতে লাগিল। কিছুক্ষণে এই কঠিন নীরবতা যখন একেবারে অসহ্য হইয়া উঠিল, তখন সুরেশ তাহার সমস্ত দেহটাকে ঋজু এবং শক্ত করিয়া কহিল, দেখুন, যা হয়ে গেছে তারপরে আমাদের মধ্যে চক্ষু লজ্জার স্থান নেই। বেলা গেল, আমি এবার যাব, কিন্তু তার আগে গোটা 2 কথা জবাব শুনে যেতে চাই। দেবেন? অচলা মুখ তুলিল। তাহার চোখ দুটি ব্যথায় ভরা। কহিল, বলুন। সুরেশ ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আপনার বাবার দেনাটা পরিশোধ করে দিতে কাল পরশু একবার আসব, কিন্তু আপনার সঙ্গে দেখা হবার প্রয়োজন নেই। আমি জানতে চাই আমাদের দুজনের সম্বন্ধে
তার অভিপ্রায় কি আপনি জানেন? অচলা কহিল, আমাকে তিনি স্পষ্ট করে কিছুই বলেন না। সুরেশ বলিল, আমাকেও না, তবু বিশ্বাস তিনি আমাকেই, কিন্তু আপনি বোধ করি রাজি হবেন না। অচলা কহিল, না। কোনোদিন না? অচলা দৃষ্টি অবনত করিয়া কহিল, না। কিন্তু মহিমের আশা যদি না থাকে? অচলা অবিচলিত স্বরে কহিল, সে আশা তো নেই। সুরেশ প্রশ্ন করিল, বোধ করি তবুও না? অচলা মুখ তুলিল না, কিন্তু তেমনি শান্ত দৃঢ় স্বরে কহিল, তবুও না। সুরেশ কৌচের পিঠে ঢুলিয়া পড়িয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, এদিকটা পরিষ্কার হয়ে গেল, বাঁচা গেল। বলিয়া খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় সোজা হইয়া বসিয়া বলিল, কিন্তু আমি এই একটা মুশকিলের কথা ভাবছি যে আপনার বাবা তেনাটা তাহলে সুদ হবে কি করে? অচলা ভয়ে ভয়ে একটুখানি মুখ তুলিয়া অত্যন্ত সংকোচের সঙ্গে কহিল, আর তো আপনি দিতে পারবেন না। পারব না? কেন? প্রশ্ন করিয়া সুরেশ তীক্ষ্ণ ব্যগ্র দৃষ্টিতে চাহিয়া রহিল। সে চাহনির সম্মুখে অচলা পুনরায় মাথা হেঁট করিয়া ফেলিল। কয়েক মুহূর্ত উত্তরের প্রতীক্ষা করিয়া সুরেশ হাসিল, কিন্তু এবার তাহার হাসিতে আনন্দ না কৃত্রিমতাও ছিল না। কহিল, দেখুন, আমার সঙ্গে পরিচয় হওয়া পর্যন্ত আমার কোনো আচরণকে যে ভদ্র বলা যেতে পারে না সে আমি নিজেও জানি, কিন্তু আমি অত ছোটও নই। আপনার বাবাকে আমি এই টাকাটা ঘুষ দিতে চাইনি, তার বিপদে সাহায্য করতেই চেয়েছিলাম। সুতরাং আপনার মতামতের ওপর আমার দেওয়াটা নির্ভর করছে না, নির্ভর করছে তার নেওয়াটা। এখন কি করে যে তিনি নেবেন আমি তাই ভাবছি। বরং আসুন, এ সম্বন্ধে আমরা একটা পরামর্শ করি। অচলা মুখ তুলিয়া কহিল, বলুন। সুরেশ বলিতে লাগিল, দৈবাৎ অনেক টাকার মালিক আমি, অথচ টাকা কড়ির উপর কোনোদিনই কোনো মায়াই আমার নেই। 1000 টাকা আমি স্বচ্ছন্দে হাতছাড়া করতে পারি, আর আপনার সুখের জন্য তো আরও ঢের বেশি পারি। তা যাক, এখন কথা এই যে আপনার বাবার ধারণা এ টাকাটা শোধ দেবার আর আবশ্যক হবে না, অথচ সে একরকম শোধ দেওয়াই হবে, বুঝলেন না? অচলা মাথা নাড়িয়া অস্ফুটে কহিল, হাঁ। সুরেশ বলিতে লাগিল, কথাটা স্পষ্ট বলছি বলে মনে কিছু করবেন না। বুঝতে পারছি টাকাটা তার চাই, অথচ এত টাকা ধার নিয়ে শোধ করবার অবস্থা তার নেই, যদিচ আমার নিজের তরফ থেকে তার আবশ্যক কিছু মাত্র নেই। আচ্ছা, এ তো সহজে হতেই পারে। পরশু পর্যন্ত আপনার মনের ভাব তাকে না জানালেই তো আর কোনো গোল থাকে না। কেমন, পারবেন তো? অচলা তেমনি অধমুখে স্থির হইয়া বসিয়া রহিল। সুরেশ কহিল, টাকার লোভে আপনি যে মত দিলেন না, এতে আমার ঢের বেশি শ্রদ্ধা বেড়ে গেল। বরঞ্চ মত দিলেই হয়তো আমি শেষে ভয় পেঁচিয়ে দাঁড়াতুম। আমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আমি চললুম। বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইয়া একটু হাসিয়া বলিল, আমার বলবার আর মুখ নেই, তবু যাবার সময় একটা ভিক্ষা চেয়ে যাচ্ছি যে আমার দোষ অপরাধগুলো মনে করে রাখবেন না। একটু ইতস্তত করিয়া বলিল, নমস্কার। খারাপ কাজে জাহাজ বোঝাই করে দিয়ে বিদায় হলুম, কিন্তু বাস্তবিক পিশাচও আমি নই। যাক, বিশ্বাস করবার যখন এতটুকু পথ রাখিনি তখন বলা বৃথা। বলিয়াই দুহাত তুলিয়া নমস্কার করিয়া সুরেশ দ্রুত পদে বাহির হইয়া গেল। ধীরে ধীরে তাহার পদশব্দ সিঁড়িতে মিলাইয়া গেল। অচলা শুনিতে পাইল, এবং তাহার পরে নিতান্ত অকারণে তাহার 2 চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কেদারবাবু ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, সুরেশ। অচলা তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, এইমাত্র চলে গেলেন। কেদারবাবু আশ্চর্য হইয়া কহিলেন, সে কি, আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? কাল এখানে খাবার কথাটা
তুমি যাবার সময় স্মরণ করিয়ে দিয়েছিলে তো? অচলা অপ্রতিভ হইয়া কহিল, আমার মনে ছিল না বাবা। মনে ছিল না? বেশ। বলিয়া কেদারবাবু নিকটস্থ চৌকিটার উপর নিশ্চেষ্টভাবে বসিয়া পড়িলেন। মেয়ের চাপা কণ্ঠস্বরে তাহার মনের মধ্যে একবার একটা খটকা বাজিল বটে, কিন্তু সন্ধ্যার আধারে মুখের চেহারাটা দেখিতে না পাইয়া সেটা স্থায়ী হইতে পারিল না। বলিলেন, এ বুড়ো বয়সে যা নিজে না করব, যেদিকে না চাইব, তাতেই একটা না একটা গলদ থেকে যাবে, তাই হবে না। যাই, বেয়ারাটাকে দিয়ে এক্ষুনি একটা চিঠি পাঠিয়ে দিকে। সুরেশের বাড়ির ঠিকানাটা কি? বলিয়া উঠিতে উদ্যত হইলেন। আমি তো জানি নে বাবা। তাও জানো না? বলো কি? বলিয়া বৃদ্ধ চেয়ারের উপর পুনরায় হেলান দিয়া পড়িলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার উঠিয়া বসিয়া রুক্ষস্বরে বলিতে লাগিলেন, তোমরা নিজের হাত পা যদি নিজেই কেটে ফেলতে চাও তো কাটো গে মা, আমার ঠেকাবার দরকার নেই। ভালো, এটা তো একবার ভাবতে হয় যে এক কথায় এতগুলো টাকা দিতে চায় সে লোকটা কি দরের। তার বাড়ির ঠিকানাটাও কি জিজ্ঞাসা করে রাখতে নেই? তুমি যত বড় হচ্ছ ততই যেন কিরকম হয়ে যাচ্ছ অচলা। বলিয়া দীর্ঘশ্বাস মোচন করিলেন। ঋণজাল বিজড়িত বিপন্ন পিতা তাহার যে সকল অসত্য ও হীনতার মধ্য দিয়া সম্প্রতি আত্মরক্ষার চেষ্টা করিতেন, সে সমস্তই অচলা দেখিতে পাইত। এ সকল তাহার মর্ম ভেদ করিত, কিন্তু নীরবে সহ্য করিত। এখনও সে কথা কহিয়া তাহার অকারণ বিরক্তিকর প্রতিবাদ করিল না, কিন্তু সে যেন মনে মনে অতিশয় লজ্জিত এবং অনুতপ্ত হইয়াছে। কেদারবাবু ইহাই নিশ্চিত অনুমান করিয়া প্রীত হইলেন। বেয়ারা আলো জ্বালিয়া দিয়া গেল। তিনি সস্নেহে তিরস্কারেশ্বরে বলিতে লাগিলেন, মহিমের সম্বন্ধে কোনো খোঁজ কোনো দিনই তুমি নিলে না। আচ্ছা, সে না হয় ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু সুরেশের সম্বন্ধে তো এসব কাটতে পারে না। দেখলে না, ঈশ্বর স্বয়ং যেন হাত ধরে একে দিয়ে গেলেন। অচলা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, সুরেশবাবুর কাছ থেকে কি তুমি টাকা ধার নেবে বাবা? কেদারবাবু ভগবত ভক্তি হঠাৎ বাধা পাইয়া বিচলিত হইয়া উঠিল। মেয়ের দিকে চাহিয়া বলিলেন, হ্যাঁ না, ঠিক ধার নয়। কি জানো মা, সুরেশ নাকি বড় ভালো ছেলে। একালে অমন একটি সৎ ছেলে লক্ষর মধ্যে একটি মেলে। তার মনের ইচ্ছে যে বাড়িটা ধারের জন্য না নষ্ট হয়, থাকলে তোমাদেরই থাকবে। আমি আর কতদিন, বুঝলে না মা? অচলা চুপ করিয়া রহিল। কেদারবাবু উৎসাহ ভরে বলিতে লাগিলেন, জানো তো, আমি চিরকাল স্পষ্ট কথা ভালোবাসি। মুখে এক, ভিতরে আর আমার দ্বারা হবার নয়। কাজেই খুলে বলে দিলাম যে এখন সমস্ত জেনে শুনে মহিমের হাতে মেয়ে দেবার চেয়ে তাকে জলে ফেলে দেওয়া ভালো। সুরেশেরও যখন তাই মত, তখন বলতেই হলো যে তার বন্ধুর সঙ্গে বিয়ের কথাটা অনেক দূর জানাজানি হয়ে গেছে। তখন সম্বন্ধ ভাঙলেই চলবে না, একটা গড়ে তুলতেও হবে, না হলে সমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু যাই বলো, ছেলে বটে এই সুরেশ। আমি মঙ্গলময়কে তাই বারবার প্রণাম জানাচ্ছি। পিতার প্রণাম জানানো আর একবার নির্বিঘ্নে সমাধা হইয়ার পর অচলা ধীরে ধীরে কহিল, এর কাছ থেকে এত টাকা না নিলেই কি নয় বাবা? কেদারবাবু শঙ্কায় চকিত হইয়া উঠিলেন, বলিলেন, না নিলেই যে নয় মা। বেশ, কিন্তু আমরা তো শোধ দিতে পারবো না। শোধ দেবার কথা কি সুরেশ? কথাটা উদ্বিগ্ন সংশয়ে বৃদ্ধ শেষ করিতেই পারিলেন না। তাহার সমস্ত মুখ সাদা হইয়া গেল। অচলা সে চেহারা দেখিয়া হৃদয়ে ব্যথা পাইল। তাড়াতাড়ি বলিল, তিনি বলেছিলেন
পরশু এসে টাকা দিয়ে যাবেন। শোধ দেবার কথা? না, তা তিনি বলেননি। লেখাপড়া টরা? না, সে ইচ্ছে বোধহয় তার একেবারেই নেই। ঠিক তাই, বলিয়া পরিতৃপ্তির রুদ্ধশ্বাস বৃদ্ধ ফোঁস করিয়া ত্যাগ করিলেন এবং চেয়ারে হেলান দিয়া পড়িয়া চক্ষু মুদিয়া পা দুটা সম্মুখে টেবিলের উপর তুলিয়া দিলেন। আনন্দে এবং আরামে তাহার সর্বাঙ্গ যেন ক্ষণকালের জন্য শিথিল হইয়া গেল। কিছুক্ষণ এইভাবে থাকিয়া পা নামাইয়া উদ্দীপ্ত স্বরে কহিলেন, একবার ভেবে দেখো দিকি মা, প্রত্যেকে কি হলো? এই সর্বশক্তিমানের হাত কি এতে স্পষ্ট দেখতে পাচ্ছ না? অচলা নীরবে পিতার মুখপানে চাহিয়া রহিল। তিনি উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই বলিতে লাগিলেন, আমি চোখের উপরে দেখতে পাচ্ছি, এ শুধু তার দয়া। তোমাকে বলবো কি মা, এই 2 বৎসর একটা রাত্রিও আমি ভালো করে ঘুমাতে পারিনি, শুধু তাকে ডেকেছি। আর সুরেশকে দেখবা মাত্র মনে হয়েছে সে যেন পূর্বজন্মে আমার সন্তান ছিল। অচলা চুপ করিয়া বসিয়া রহিল। পিতার সাংসারিক দুরবস্থার কথা সে জানিত বেশ, কিন্তু তাহা এতদূর পর্যন্ত ভিতরে ভিতরে অগ্রসর হইয়া পড়িয়েছিল ইহাই জানিত না। আজ 2 বৎসরের একাগ্র আরাধনায় তাহার দুঃখের সমস্যা যদি বা মঙ্গলময়ের আশীর্বাদে অকস্মাৎ লঘু হইয়া গেল বটে, কিন্তু তাহার নিজের সমস্যা একেবারেই ভীষণ জটিল হইয়া দেখা দিল। সুরেশের কাছে টাকা লওয়া সম্বন্ধে সে এইমাত্র মনে মনে যে সংকল্প করিয়াছিল, তাহা আবার তাহাকে পরিত্যাগ করিতে হইল। লেশমাত্র বাধা দিবার কথা সে আর মনে করিতে পারিল না। যাই হোক, টাকাটা তাহাদের গ্রহণ করিতেই হইবে। সান্ধ্য উপাসনার জন্য কেদারবাবু উঠিয়া গেলেন। অচলা সমস্ত ব্যাপারটা গোড়া হইতে শেষ পর্যন্ত মনের মধ্যে স্পষ্ট করিয়া উপলব্ধি করিবার জন্য সেখানে স্তব্ধ হইয়া রহিল। যে 2 বন্ধু আজ অকস্মাৎ তাহার জীবনের এই সন্ধিস্থলে এমন পাশাপাশি আসিয়া দাঁড়াইয়াছে, তাহাদের একজনকে যে আজ যাও বলিয়া বিদায় দিতেই হবে, তাহাতে বিন্দুমাত্র সংশয় নেই। কিন্তু কাহাকে? কে সে? যে মহিম তাহার অসন্দিগ্ধ বিশ্বাসে, কে জানে কোন কর্তব্যের আকর্ষণে নিশ্চিন্ত নিরুদ্বেগে বসিয়া আছে, তাহার শান্ত স্থির মুখখানা মনে করিতেই একটা প্রবল বাষ্পোচ্ছ্বাসে অচলার 2 চক্ষু পরিপূর্ণ হইয়া উঠিল। কোনোদিন যে কোনো অপরাধ করে নাই, অথচ যাও বলিতেই সে নিঃশব্দে বাহির হইয়া যাইবে, এ জীবনে কোন সূত্র কোন ছলে আর তাহাদের পথে আসিবে না। অচলা স্পষ্ট দেখিতে লাগিল, সে অভাবনীয় চিরবিদায়ের ক্ষণেও তাহার অটল গাম্ভীর্য একতিল বিচলিত হইবে না। কাহাকেও দোষ দিবে না, হয়তো কারণও পর্যন্ত জানিতে চাহিবে না। নিঘুর বিস্ময় ও তীব্র বেদনার একটা স্পষ্ট রেখা হয়তোবা মুখের ওপর দেখা দিবে, কিন্তু সে ছাড়া আর কাহারও তাহা চোখেও পড়িবে না। তাহার পরে একদিন সুরেশের সঙ্গে বিবাহের কথা তার কানে উঠিবে। সেই মুহূর্তের অসতর্ক অবসরে হয়তোবা একটা দীর্ঘশ্বাস পড়িবে, না হয় একটু মুচকিয়া হাসিয়ায় নিজের কাজে মন দিবে। ব্যাপারটা কল্পনা করিয়া এই নির্জন ঘরের মধ্যেও তাহার চোখ মুখ লজ্জায় ঘৃণায় রাঙা হইয়া উঠিল। দিন 10-12 কাটিয়া গিয়াছে। কেদারবাবুর ভাবগতিক দেখিয়া মনে হয় এত স্ফূর্তি বুঝি তাহার যুবা বয়সেও ছিল না। আজ সন্ধ্যার প্রাক্কালে বায়োস্কোপ দেখিয়া ফিরিবার পথে গোলদিঘির কাছাকাছি আসিয়া তিনি হঠাৎ গাড়ি হইতে নামিতে উদ্যত হইয়া বলিলেন, সুরেশ, আমি এইটুকু হেঁটে সমাজে যাব বাবা, তোমরা বাড়ি যাও। বলিয়া হাতের ছড়িটা ঘুরাইতে ঘুরাইতে বেগে চলিয়া গেলেন। সুরেশ কহিল, তোমার বাবার শরীরটা আজকাল বেশ ভালো বলে মনে হয়। অচলা সেই দিকেই চাহিয়াছিল, বলিল, হাঁ, সে আপনার দয়ায়। গাড়ি মোড় ফিরিতে আর তাহাকে দেখা গেল না। সুরেশ অচলার ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, তুমি জানো এ কথায় আমি কত ব্যথা পাই, সেই জন্যই কি তুমি বারবার বলো অচলা? অচলা একটুখানি ম্লান হাসি হাসিয়া বলিল, এত বড় দয়া পাছে ভুলে যাই বলেই যখন তখন স্মরণ করি, আপনাকে ব্যথা দেবার জন্য বলিনে।
সুরেশ তাহার হাতের ওপর একটুখানি চাপ দিয়া বলিল, সেই জন্যই ব্যথা আমার বেশি বাজে। কেন? আমি বেশ বুঝতে পারি, শুধু এই দয়াটা স্মরণ করেই তুমি মনের মধ্যে জোর পাও। এছাড়া তোমার আর এতটুকু সম্বল নেই। সত্যি কিনা বলো দেখি। যদি না বলি? যদি না হয় বলো না, কিন্তু আমাকে তুমি বলতেও কি কোনোদিনও পারবে না? অচলার মুখ মলিন হইয়া গেল। আনত মুখে ধীরে ধীরে বলিল, হ্যাঁ, একদিন বলতেই হবে, সে তো আপনি জানেন। তাহার ম্লান মুখ লক্ষ্য করিয়া সুরেশ নিঃশ্বাস ফেলিল। কহিল, তাই যদি হয় 2 দিন আগে বলতেই বা দোষ কি? অচলা জবাব দিল না। অন্যমনস্কের মতো পথের দিকে চাহিয়া রহিল। মিনিটখানেক নিঃশব্দে থাকিয়া সুরেশ হঠাৎ বলিয়া উঠিল, আমার মনে হয় মহিম সমস্তই জানতে পেরেছে। অচলা চমকাইয়া মুখ ফিরাইল। তাহার একটা হাত এতক্ষণ পর্যন্ত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল। সেটা টানিয়া লইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি করে জানলেন? তাহার ব্যগ্র কণ্ঠ সুরেশের কানে খট করিয়া বাজিল। কহিল, নইলে এতদিনে সে আসত, 15-16 দিন তো কেটে গেল। অচলা মাথা নাড়িয়া কহিল, আজ নিয়ে 19 দিন। আচ্ছা, বাবা কি তাকে কোনো চিঠিপত্র লিখেছেন? আপনি জানেন? সুরেশ সংক্ষেপে কহিল, না, জানি নে। তিনি বাড়ি থেকে ফিরে এসেছেন কিনা জানেন? না, তাও জানি নে। অচলা গাড়ির বাহিরে পুনরায় দৃষ্টি নিবদ্ধ করিয়া মৃদুকণ্ঠে কহিল, তাহলে খোঁজ নিয়ে একখানা চিঠিতে তাকে সমস্ত কথা জানানো বাবার উচিত। হঠাৎ কোনোদিন আবার না এসে উপস্থিত হন। আবার কিছুক্ষণের জন্য উভয় নীরব হইয়া রহিল। সুরেশ আর একবার তাহার শিথিল হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া ধীরে ধীরে বলিতে লাগিল, আমার সবচেয়ে কষ্ট হয় অচলা, যখন মনে হয় আমাকে কোনোদিন শ্রদ্ধা পর্যন্ত করতে পারবে না। তোমার চিরকাল মনে হবে শুধু টাকার জোরেই তোমাকে ছিঁড়ে এনেছি, আমার দোষ। অচলা তাড়াতাড়ি মুখ ফিরাইয়া বাধা দিয়া বলিল, এমন কথা আপনি বলবেন না, আপনার কোনো দোষ দিতে পারিনে। একটু থামিয়া বলিল, টাকার জোর সংসারে সর্বত্রই আছে, হে তো জানা কথা, কিন্তু সে জোরে আপনি তো জোর খাটাননি। বাবা না জানতে পারেন, কিন্তু আমি সমস্ত জেনে শুনে যদি আপনাকে অশ্রদ্ধা করি, তো আমার নরকেও স্থান হবে না। চিরদিন সামান্য একটু করুণ কথাতেই সুরেশ বিগলিত হইয়া যায়। অচলার এইটুকু প্রিয় বাক্যেই তাহার চোখে জল আসিয়া পড়িল। সে অচলার হাত দুখানি তুলিয়া ধরিয়া তাহাতেই মুছিয়া ফেলিয়া বলিল, মনে করো না, এ অপরাধ, এ অন্যায়ের পরিমাণ আমি বুঝতে পারিনি, কিন্তু আমি বড় দুর্বল। এ আঘাত মহিম সইতে পারবে, কিন্তু আমার বুক ফেটে যাবে বলিয়া একটা কঠিন ধাক্কা যেন সামলাইয়া ফেলিয়া রুদ্ধস্বরে কহিল, তুমি যে আমার নও, আর একজনের, এ কথা আমি ভাবতেই পারিনে। তোমাকে পাবো না মনে হলেই আমার পায়ের নিচে মাটি পর্যন্ত যেন টলতে থাকে। সেইমাত্র পথের ধারে গ্যাস জ্বালা হইতেছিল। গাড়ি তাহাদের গলিতে ঢুকিতেই একটা উজ্জ্বল আলো সুরেশের মুখের ওপর পড়িয়া তাহার 2 চক্ষের টলটল জল অচলার চোখে পড়িয়া গেল। মুহূর্তের করুণায় সে কোনোদিন যাহা করে নাই, আজ তাহাই করিয়া বসিল। সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত দিয়া তাহার অশ্রু মুছাইয়া দিয়া বলিল, আমি কোনোদিনই বাবার অবাধ্য নই, তিনি আমাকে তো তোমার হাতে দিয়েছেন। সুরেশ অচলার সেই হাতটি নিজের মুখের ওপর টানিয়া লইয়া বারংবার চুম্বন করিতে করিতে বলিতে লাগিল, এই আমার সবচেয়ে বড় পুরস্কার অচলা, এর বেশি আর চাইনে, কিন্তু এইটুকু থেকে আমাকে বঞ্চিত করো না। গাড়ি বাটির সম্মুখে আসিয়া দাঁড়াইল। সহিস দ্বার খুলিয়া সরিয়া গেল। সুরেশ নিজে নামিয়া সযত্নে সাবধানে অচলার হাত ধরিয়া তাহাকে নিচে নামাইয়া উভয়ই একসঙ্গে চাহিয়া দেখিল, ঠিক সম্মুখে মহিম দাঁড়াইয়া, এবং সেই নিমিষের দৃষ্টিপাতেই এই 2টি নরনারী একেবারে যেন পাথরে রূপান্তরিত হইয়া গেল। পরক্ষণেই অচলা অব্যক্ত আত্মস্বরে কি একটা শব্দ করিয়া সজরে হাত টানিয়া লইয়া পিছাইয়া দাঁড়াইল। মহিম বিস্ময়ে হতবুদ্ধি হইয়া কহিল, সুরেশ, তুমি যে এখানে?
সুরেশের গলা দিয়া প্রথমে কথা ফুটিল না। তারপর সে একটা ঢোক গিলিয়া পাংশু মুখে শুষ্ক হাসি টানিয়া টানিয়া বলিল, বাহ, মহিম যে, আর দেখা নেই। ব্যাপার কি হে, কবে এলে? চলো চলো, ওপরে চলো। বলিয়া কাছে আসিয়া তাহার হাতটা নাড়িয়া দিয়া হাসির ভঙ্গিতে বলিল, আচ্ছা মজা করলেন কিন্তু আপনার বাবা। তিনি গেলেন সমাজে, আর পৌঁছে দেবার ভার পড়ল এই গরিবের ওপরে। তা একরকম ভালোই হয়েছে, নইলে মহিমের সঙ্গে হয়তো দেখাই হতো না। বাড়িতে এতদিন ধরে করছিলে কি বলো তো শুনি? মহিম কহিল, কাঁদছিল। বিস্ময়ের প্রভাবে তাহার অচলাকে একটা নমস্কার করিবার কথাও মনে হইল না। সুরেশ তাহাকে একটা ঠেলা দিয়া বলিল, আচ্ছা লোক, যা হোক, আমরা ভেবে মরি, একটা চিঠি পর্যন্ত দিতে নেই। দাঁড়িয়ে রইলে কেন, ওপরে চলো। বলিয়া তাহাকে একরকম জোর করিয়াই উপরে ঠেলিয়া লইয়া গেল। কিন্তু বসিবার ঘরে আসিয়া যখন সকলে উপবেশন করিল, তখন অত্যন্ত অকস্মাৎ তাহার অস্বাভাবিক প্রগল্ভতা একেবারে থামিয়া গেল। গ্যাসের তীব্র আলোকে মুখখানা তাহার কালি বর্ণ হইয়া উঠিল। মিনিট 2-3 কেহ কথাই বলিল না। মহিম একবার বন্ধুর প্রতি, একবার অচলার প্রতি শূন্য দৃষ্টিপাত করিয়া তাহাকে শুষ্ক কণ্ঠে প্রশ্ন করিল, সব ভালো? অচলা ঘাড় নাড়িয়া জবাব দিল, কিন্তু মুখ তুলিয়া চাহিল না। মহিম কহিল, আমি ভয়ানক আশ্চর্য হয়ে গেছি, কিন্তু সুরেশের সঙ্গে তোমাদের আলাপ হলো কি করে? অচলা মুখ তুলিয়া ঠিক যেন মরিয়া হইয়া বলিয়া উঠিল, উনি বাবা 4,000 টাকা দেনা শোধ করে দিয়েছেন। তাহার মুখ দেখিয়া মহিমের নিজের মুখ দিয়া শুধু বাহির হইল, তারপরে? তারপরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো, বলিয়া অচলা তড়িৎ পদে উঠিয়া বাহির হইয়া গেল। মহিম কিছুক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে বন্ধুর প্রতি চাহিয়া কহিল, ব্যাপার কি সুরেশ? সুরেশ উদ্ধতভাবে জবাব দিল, তোমার মত আমার টাকাটাই প্রাণ নয়। ভদ্রলোক বিপদে পড়ে সাহায্য চাইলে আমি দিই, বাস এই পর্যন্তই। তিনি শোধ দিতে না পারেন তো আশা করি সে দোষ আমার নয়। তবু যদি আমাকেই দোষী মনে করো তো 100 বার করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বন্ধুর এই অসংলগ্ন কৈফত এবং তাহা প্রকাশ করিবার অপরূপ ভঙ্গি দেখিয়া মহিম যথার্থই মৃরের মতো দাঁড়িয়া থাকিয়া শেষিয়া বলিল, হঠাৎ তোমাকেই বা দোষী ভাবতে যাব কেন? তার কোনো তাৎপর্যই তো ভেবে পেলুম না সুরেশ। দয়া করে আর একটু খুলে না বললে বুঝতে পারবো না। সুরেশ তেমনি রুক্ষস্বরে কহিল, খুলে আবার বলবো কি, বলবার আছেই বা কি? মহিম কহিল, তা আছে। আমি সেদিন যখন বাড়ি যাই তখন এদের তুমি চিনতে না। এর মধ্যে এমন ঘনিষ্ঠ পরিচয় হলোই বা কি করে? আর একটা ব্রাহ্ম পরিবারের বিপদে 4,000 টাকা দেবার মতো তোমার মনে এতখানি উদারতা এলো কোথা থেকে? আপাতত এটুকু বুঝিয়ে দিলেই আমি কৃতার্থ হব সুরেশ। সুরেশ বলিল, তা হতে পারে, কিন্তু আমার গল্প করবার এখন সময় নেই, এক্ষুনি উঠতে হবে। তাছাড়া কেদারবাবুকে জিজ্ঞাসা করো না, তিনি সমস্ত বলবার জন্যই তো অপেক্ষা করে আছেন। তাই ভালো, বলিয়া মহিম উঠিয়া দাঁড়াইল। কহিল, শোনবার ভারী কৌতূহল ছিল, কিন্তু তবু এখন তার অপেক্ষায় বসে থাকবার সময় নেই, আমি চললুম। সুরে স্থির হইয়া বসিয়া রহিল, কোনো কথা কহিল না। মহিম বাহিরে আসিতে দেখিতে পাইল, সম্মুখে রেলিং ধরিয়া এই দিকেই চাহিয়া অন্ধকারে অচলা দাঁড়াইয়া আছে। কিন্তু সে কাছে আসিবার বা কথা কহিবার কিছুমাত্র চেষ্টা করিল না দেখিয়া সেও নীরবে সিঁড়ি বাহিয়া ধীরে ধীরে নিচে নামিয়া গেল। কয়েকটা অত্যন্ত জরুরি ঔষধ কিনিতে মহিম কলিকাতায় আসিয়াছিল, সুতরাং রাত্রের গাড়িতেই বাড়ি ফিরিয়া গেল। সুরের সন্ধান লইয়া জানিল মহিম তাহার বাসায় আসে নাই। দিন 4 পরে বিকালবেলায় কেদারবাবুর বসিবার ঘরে বসিয়া এই আলোচনায় বোধ করি চলিতেছিল। কেদারবাবু বায়োস্কোপে নতুন মাতিয়াছিলেন। কথা ছিল চা খাওয়ার পরেই তাহারা আজও বাহির হইয়া পড়িবেন। সুরেশের গাড়ি দাঁড়াইয়াছিল। এমনই সময়ে দুর্গ্রহের মতো ধীরে ধীরে মহিম আসিয়া অকস্মাৎ দ্বারের কাছে দাঁড়াইল। সকলে মুখ তুলিয়া চাহিল এবং সকলের মুখের ভাবেই একটা পরিবর্তন দেখা দিল। কেদারবাবু বিরস মুখে জোর করিয়া একটু হাসির অভ্যর্থনা করিলেন। এসব মহিম, সব খবর ভালো। মহিম নমস্কার করিয়া ভিতরে আসিয়া বসিল।
বাড়িতে এতদিন বিলম্ব হইবার কারণ জিজ্ঞাসার প্রত্যুত্তরে শুধু জানাইল যে বিশেষ কাজ ছিল। সুরেশ টেবিলের ওপর হইতেই সেদিনের খবরের কাগজটা হাতে লইয়া পড়িতে লাগিল এবং অচলা পাশের চৌকি হইতে তাহার সেলাইটা তুলিয়া লইয়া তাহাতে মনোনিবেশ করিল। সুতরাং কথাবার্তা একা কেদারবাবুর সঙ্গে চলিতে লাগিল। হঠাৎ একসময় অচলা বাহিরে উঠিয়া গিয়া মিনিট খানেক পরেই ফিরিয়া আসিয়া বসিল এবং ক্ষণিক পরেই মাথার উপর টানা পাখাটা নড়িয়া দুলিয়া দুলিয়া ধীরে ধীরে চলিতে লাগিল। হঠাৎ বাতাস পাইয়া কেদারবাবু খুব খুশি হইয়া বলিয়া উঠিলেন, তবু ভালো, পাখাওয়ালা ব্যাটার এতক্ষণে দয়া হলো। সুরেশ তীক্ষ্ণ বক্র দৃষ্টিতে দেখিয়া লইল মহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম দিয়াছে। কেন অচলা উঠিয়া গিয়াছিল, কেন পাখাওয়ালার অকারণে দয়া প্রকাশ পাইল, সমস্ত ইতিহাসটা তাহার মনের মধ্যে বিদ্যুৎ বেগে খেলিয়া গিয়া যে বাতাসে কেদারবাবু খুশি হইলেন, সেই বাতাসেই তাহার সর্বাঙ্গ পুড়িয়া যাইতে লাগিল। সে হঠাৎ ঘাট তুলিয়া তিক্ত কণ্ঠে বলিয়া উঠিল, 5টা বেজে গেছে, আর দেরি করলে চলবে না কেদারবাবু। কেদারবাবু আলাপ বন্ধ করিয়া চায়ের জন্য হাঁকাহাঁকি করিতেই বেয়ারা সমস্ত সরঞ্জাম আনিয়া হাজির করিয়া দিল। সেলাই রাখিয়া দিয়া অচলা পেয়ালা 2 চা তৈরি করিয়া সুরেশ ও পিতার সম্মুখে আগাইয়া দিতেই তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি খাবে না মা? অচলা ঘাড় নাড়িয়া বলিল, না বাবা, বড় গরম। হঠাৎ তাহার মহিমের প্রতি দৃষ্টি পড়ায় ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিলেন, ও কি, মহিমকে দিলেন আছে? তুমি কি চা খাবে না মহিম? সে জবাব দিবার পূর্বেই অচলা ফিরিয়া দাঁড়াইয়া তাহার মুখপানে চাহিয়া স্বাভাবিক মৃদুকণ্ঠে কহিল, না, এত গরমে তোমার খেয়ে কাজ নেই, তাছাড়া এই বেলা তো তোমার চা সহ্য হয় না। মহিমের বুকের উপর হইতে কে যেন অসহ্য গুরুভার পাষাণের বোঝা মায়া মন্ত্রে ঠেলিয়া ফেলিয়া দিল। সে কথা কহিতে পারিল না, শুধু অব্যক্ত বিস্ময়ে নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। অচলা কহিল, একটুখানি সবুর করো, আমি লাইম জুস দিয়ে শরবত তৈরি করে আনছি। বলিয়া সম্মতির অপেক্ষা না করিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। সুরেশ আর একদিকে মুখ ফিরাইয়া কলের পুতুলের মতো ধীরে ধীরে চা খাইতে লাগিল বটে, কিন্তু তাহার প্রতিবিন্দু তখন তাহার মুখে বিস্বাদ তিক্ত হইয়া উঠিয়াছিল। চা পান শেষ করিয়া কেদারবাবু তাড়াতাড়ি কাপড় পরিয়া তৈরি হইয়া আসিয়া দেখিলেন অচলা নিজের জায়গায় বসিয়া এক মনে সেলাই করিতেছে। ব্যস্ত এবং আশ্চর্য হইয়া কহিলেন, এখনো বসে কাপড় সেলাই করছো? তৈরি হয়ে নাও নি মা? অচলা মুখ তুলিয়া শান্তভাবে কহিল, আমি যাব না বাবা। যাবে না? সে কি কথা? না বাবা, আজ তোমরা যাও, আমার ভালো লাগছে না, বলিয়া একটুখানি হাসিল। সুরেশ অভিমান ও ক্রূর ক্রোধ দমন করিয়া কহিল, চলুন কেদারবাবু, আজ আমরাই যাই, ওর হয়তো শরীর ভালো নেই, কাজ কি পিড়াপিড়ি করে। কেদারবাবু তাহার প্রতি চাহিয়াই তাহার ভেতরের ক্রোধ টের পাইলেন। মেয়েকে কহিলেন, তোমার কি কোনো রকম অসুখ করেছে? অচলা কহিল, না বাবা, অসুখ করবে কেন, আমি ভালো আছি। সুরেশ মহিমের দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া দাঁড়াইয়াছিল, তাহার মুখের ভাব লক্ষ্য করিল না। বলিল, আমরা যাই, চলুন কেদারবাবু, ওর বাড়িতে কোনো রকম আবশ্যক থাকতে পারে, জোর করে নিয়ে যাবার দরকার কি? কেদারবাবু কঠোর স্বরে জিজ্ঞাসা করিলেন, বাড়িতে তোমার কাজ আছে? অচলা মাথা নাড়িয়া বলিল, না। কেদারবাবু অকস্মাৎ চেঁচাইয়া উঠিলেন, বলছি চলো, অবাধ্য একগুঁয়ে মেয়ে। অচলার হাতের সেলাই স্খলিত হইয়া নিচে পড়িয়া গেল। সে স্তম্ভিত মুখে 2 চক্ষু ডাগর করিয়া প্রথমে সুরেশের, পরে তাহার পিতার প্রতি চাহিয়া থাকিয়া অকস্মাৎ মুখ ফিরাইয়া দ্রুত বেগে উঠিয়া চলিয়া গেল। সুরেশ মুখ কালি করিয়া কহিল, আপনার সব তাতেই জবরদস্তি, কিন্তু আমি আর দেরি করতে পারিনি, অনুমতি করেন তো যাই। কেদারবাবু নিজের অভদ্র আচরণে মনে মনে লজ্জিত হইয়াছিলেন। সুরেশের কথায় রাগিয়া উঠিলেন, কিন্তু রাগটা পড়িল মহিমের ওপর। সে নিরতিশয় ব্যথিত ক্ষুব্ধ হইয়া উঠি উঠি করিতেছিল। কেদারবাবু বলিলেন, তোমার কি আর কোনো আবশ্যক আছে মহিম? মহিম আত্মসংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না। কেদারবাবু চলিতে উদ্যত হইয়া বলিলেন, তাহলে
আজ আমরা একটু ব্যস্ত আছি, আর একদিন এলে। মহিম কহিল, যে আগে আসব, কিন্তু আসার কি বিশেষ প্রয়োজন আছে? কেদারবাবু সুরেশকে শুনাইয়া কহিলেন, আমার নিজের কোনো প্রয়োজন নাই, তবে যদি দরকার মনে করো, এসো, দু একটা বিষয়ে আলোচনা করিয়া যাবে। তিনজনেই বাহির হইয়া পড়িলেন। নিচে আসিয়া মহিমকে লক্ষ্যমাত্র না করিয়া সুরেশ কেদারবাবুকে লইয়া তাহার গাড়িতে উঠিয়া বসিল। কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। মহিম খানিকটা পথ আসিয়াই পিছনে নিজের নাম শুনিতে পাইয়া ফিরিয়া দাঁড়াইয়া দেখিল কেদারবাবুর বেহারা। সে বেচারা হাঁপাইতে হাঁপাইতে কাছে আসিয়া এক টুকরা কাগজ হাতে দিল। তাহাতে পেন্সিল দিয়ে শুধু লেখা ছিল, অচলা। বেহারা কহিল, একবার ফিরে যেতে বললেন। ফিরিয়া আসিতেই সিঁড়িতে পা দিয়াই দেখিতে পাইল অচলার সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহার আরক্ত চক্ষুর পাতা তখনও আর্দ্র রহিয়াছে। কাছে আসিতেই বলিল, তুমি কি তোমার কসাই বন্ধুর হাতে আমাকে জবাই করবার জন্য রেখে গেলে? যে তোমার উপর এত বড় কৃতজ্ঞতা করতে পারলে, তার হাতে আমাকে ফেলে যাচ্ছ কি বলে? বলিয়াই ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। মহিম স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। মিনিট দুই পরে আঁচলে চোখ মুছিয়া কহিল, আমার লজ্জা করবার আর সময় নেই, দেখি তোমার ডান হাতটি। বলিয়া নিজেই মহিমের দক্ষিণ হস্ত টানিয়া লইয়া নিজের আঙুল হইতে সোনার আংটিটি খুলিয়া তাহার আঙুলে পরাইয়া দিতে দিতে কহিল, আমি আর ভাবতে পারিনি, এইবার যা করবার তুমি করো। বলিয়া গড় হইয়া পায়ের কাছে একটা নমস্কার করিয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। মহিম ভালো মন্দ কোনো কথা কহিল না। অনেকক্ষণ পর্যন্ত রেলিংটার ওপর ভর দিয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া পুনরায় ধীরে ধীরে নামিয়া বাটির বাহির হইয়া গেল। আজকের মতো মহিমা সুরেশের এই দহনের আখ্যান এখানেই থামল। কিন্তু ঝড় কি সত্যি থেমেছে, নাকি এ কেবল এক ভয়াবহ ধ্বংসের আগের নিস্তব্ধতা? অচলার এক নিমেষের স্পর্শে সুরেশের ক্ষত হয়তো কিছুটা আরাম পেল, কিন্তু যে ক্ষত সুরেশ তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছে, তার উপশম কোথায়? যে সুরেশ একদিন ঘৃণায়ের অভিমানে পটলডাঙ্গা সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আজ কেন সে নিজের তিল তিল করে জমানো সংস্কার আর জেদ বিসর্জন দিয়ে আবার সে আগুনের সামনে এসে দাঁড়ালো? মহিম কি জানে তার বন্ধুর এই প্রত্যাবর্তনের আড়ালে কোন বিষাদ লুকিয়ে আছে? আর অচলা, তার দুই চোখ দিয়ে ঝরে পড়া সেই অশ্রুবিন্দু কি শুধুই করুণা, নাকি মহিমের প্রতি তার ভালোবাসার মাঝে সুরেশ আজ নিঃশব্দে ভাগ বসিয়ে ফেলেছে? এক জ্বলন্ত ঘর, এক পৈশাচিক নিষ্ঠুরতা, আর এক নীরব প্রতিশ্রুতির গল্প। এই নিয়েই শেষ হলো আজকের গৃহতাহের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বে আসছে মহিম আর অচলার বিবাহ অভিযান ঠিক কত দূর। কিন্তু সুরেশের বাড়িতে এই এক রাতে নিমন্ত্রণ কি সব সমীকরণ উলটপালট করে দেবে? মহিমের পিসিমা কেন হঠাৎ এই আবহে এসে দাঁড়াবেন? আর সেই দগ্ধ হৃদয়ের নিচে লুকিয়ে থাকা যন্ত্রণা কি মহিম আর অচলার মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে? জানতে হলে চোখ রাখুন আমাদের এই সফরের পরবর্তী ধাপে। যদি আজকের এই বিষণ্ণ প্রেমের গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক দিন, কমেন্ট করে বলুন, সুরেশের এই ফিরে আসা কি মহিমের প্রতি তার ভালোবাসা, নাকি অচলার প্রতি এক সুপ্ত প্রতিহিংসা? সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সে, যেখানে প্রতিটি শব্দ পায় এক অনুভূতির রূপ। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন, আর নিজের হৃদয়ের ছোট ছোট কোণগুলিকে খুঁজে নিতে থাকুন গল্প ক্লাসিক্সের সঙ্গেই।